স্বাগতম আপনাদের দ্বিতীয় দিন আমাদের রিয়েল প্রাইম টকে পডকাস্ট চ্যানেলে। আবার আমরা নিয়ে এসেছি ডক্টর ঐশিক সরকার, চক্ষু রোগ বিশেষজ্ঞ এবং সার্জেন উনি। তো আজকে ডক্টরবাবুর কাছে যে নিচে চোখে ছানি পড়া, ক্যাটরেক্ট যেটা আমরা বলি, ডক্টরবাবুর কাছে ছানি পড়া নেই, উনি যেহেতু একজন সার্জেন। তো ডক্টরবাবু, এই ছানি পড়া বা এটাকে আটকানো, এটা কি আসবেই, এই নিয়ে একটু আমার দর্শকদেরকে অ্যাওয়ার করুন। আমরা বলি আমাদের প্র্যাকটিসে, চুল পাকলে ছানিও পাকবে। আচ্ছা, ব্যাপারটা এরকমই হচ্ছে যে আচ্ছা। ছানিটা আমাদের বয়স হওয়ার একটা লক্ষণ, আচ্ছা, এবং সবারই কোনো না কোনো সময় ছানি পড়বে। আচ্ছা, সেটা 30 বছরেও হতে পারে এবং সেটা 130 বছরেও হতে পারে। আচ্ছা। এবং ছানিটা সবসময় পাকেও না, এটা একটা কথা আমি জানিয়ে রাখি। ছানি জিনিসটা আগে কি বলি, সেটা হচ্ছে যে আমাদের চোখের যে নর্মাল যে লেন্সটা আছে, এই লেন্সের পাওয়ারের জন্যই আমরা চোখের মধ্যে পর্দাতে সেই জায়গাটাতে আলোটা গিয়ে একটা ছবি তৈরি করে এবং সেই ছবিটা আমাদের ব্রেনে গিয়ে একটা মানে দাঁড়ায়। আচ্ছা। তো সেই যে লেন্সটা, যেটা সব থেকে আগে সবকিছু দিয়ে শুরু হচ্ছে, আমাদের চোখের মনি এবং চোখের লেন্সটা, এই লেন্সটাতেই যদি কোনো ধরনের ঘোলাটে ভাব আসে, সেটাকে আমরা ছানি বলি। এবং এই ঘোলাটে ভাবটা এক তো আমি বললাম বয়সের জন্য আসতে পারে, যেটাকে আমরা সেনাইল ক্যাটারাক্ট বলি। এছাড়াও কিছু কারণের জন্য ছানি পড়ে, যেমন চোখে ধাক্কা লাগার জন্য, সুগারের জন্য, কোনো অন্য ধরনের শারীরিক অসুবিধার জন্য। কয়েকটা অসুখ আছে যেগুলোতে আলাদা ধরনের কিছু কিছু ছানি পড়ে এবং ওগুলো খুব স্পেশাল ধরনের ছানি। এবং অনেক সময় বাচ্চারা ছানি নিয়ে জন্মাতে পারে কোনো জেনেটিক সমস্যা হলে। আচ্ছা। এই কয়েকটা কারণের জন্য ছানি পড়তে পারে। এবং সেই ছানিটা যখন পড়ে যায়, কোনো ধরনের ড্রপ, কোনো এক্সারসাইজ, কোনো চশমা দিয়ে কিছু করা যায় না, অপারেশন তখন করতেই হয়। কারণ সেই ছানিটা যতক্ষণ না সরানো হচ্ছে, লেন্স যতক্ষণ না বসানো হচ্ছে, সেই পাওয়ারটা থাকছে না চোখে যে সে আলোটাকে পর্দার উপরে ফেলতে পারবে। ছানিটা একটা আস্তরণের মতো পড়ে এবং সেটা সব ধরনের আলোকে এদিক ওদিক ছড়িয়ে দেয় বা ঢেকে দেয়। তো পুরো আলোটা চোখের মধ্যে কোনো ছবি তৈরি করতে পারে না। আচ্ছা। এই জন্য আমরা ছানিতে দেখতে পাই না, বা আমাদের মনে হয় সবকিছু ঘোলাটে ঘোলাটে। আচ্ছা আচ্ছা, এই যে ছানি অপারেশন করার পরে লেন্স লাগাতেই হবে, এটা কি জরুরি, নাকি লেন্স না লাগালেও চলে? আপনি কি বলেন? ছানিটা যে লেন্সটার মধ্যে, আমাদের ন্যাচারাল লেন্সটা, এটাকে আমি এখন থেকে লেন্স বলবো, ঠিক আছে? এই লেন্সটা আমাদের নর্মালি ট্রান্সপারেন্ট এবং এটার একটা পাওয়ার থাকে। আচ্ছা। এই পাওয়ারটা আছে বলেই আমরা চোখের মধ্যে ছবিটাকে তৈরি করতে পারছি। এই পাওয়ারটা যদি না থাকতো, আমাদের ছবির চোখের পর্দায় যে ছবিটা তৈরি হচ্ছে, সেটা আমাদের ব্রেন বুঝতে পারতো না। আচ্ছা। এবং যখন আমরা আগে হতো একটা সময় যে যখন ছানি অপারেশন করা হতো, তখন চোখের ভেতরে লেন্স বসানো যেত না বা হতো না, তখন বাইরে মোটা কাচের চশমা দিয়ে সেই পাওয়ারটা বাইরে থেকে দিতে হতো, যাতে চোখের মধ্যে ছবিটা তৈরি করতে পারে। কিন্তু সেটা করার জন্য অনেক সময় ছবিটা ব্যাকা আসতো, ছোট আসতো, এরকম কিছু সমস্যা থাকার জন্য আস্তে আস্তে করে যখন আমাদের অপারেশনটা ইভলভ করেছে, আমরা লেন্সটাকে চোখের মধ্যেই দিয়েছি। তো হ্যাঁ, লেন্স না দিলে চোখের মধ্যে একদম পরিষ্কার ছবিটা পেতে খুব অসুবিধা হয়। পাওয়া যায় কিন্তু সেটাতে প্রবলেম হয়। আমরা তাই জন্য চেষ্টা করি, যদি একান্তই অসুবিধা না থাকে, চোখের মধ্যেই লেন্সটা দেওয়ার। আচ্ছা, এই লেন্স কেউ হয়তো খুব কতটা ব্যয়বহুল, একটু আমার দর্শকদেরকে বলুন। মানে সবাই জানতে চাই, মানে কতটা টাকা পয়সার ব্যাপার আছে লেন্স লাগাতে গিয়ে, এই জিনিসটা একটু আমার দর্শকরা জানতে চায়। আচ্ছা আচ্ছা, নর্মালি আমাদের একটা কথা আমি বলে রাখি, এই যে অপারেশন গুলো সবকিছুই আমাদের গভর্নমেন্টের আন্ডারে, এটা পুরোপুরি বিনামূল্যে হচ্ছে। আচ্ছা। যদি কখনো কেউ অপারেশনের পর লেন্স নিজে কিনে লাগাতে চায়, তাহলে তাকে কোনো ইনস্টিটিউশন থেকে করাতে হবে, যেটা নট আন্ডার দ্য গভর্নমেন্ট। আচ্ছা। এটার পরে আমি বলি যে লেন্স তো অবশ্যই এটা একটা মানে আপনি এটা ইমপ্ল্যান্ট ধরুন, এই ইমপ্ল্যান্টটা আপনি কিনে সেটাকে লাগাচ্ছেন চোখের মধ্যে। এটা কিন্তু সবকিছু ঠিকঠাক হলে সেই লেন্সটা আপনার বডিতে টলারেট করে নেয় এবং সেটা চেঞ্জ করতে লাগে না। আচ্ছা। হ্যাঁ, এটা কোনো এক্সপায়ারি হয় না, আপনি যবে যাবেন লেন্সও আপনার চোখে সেরকম করেই থাকবে কতদিন অবধি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো হ্যাঁ, ডক্টরের কাছে আমরা শুনলাম তার লেন্স লাগানো হয়, এবং আপনি যদি কোনো প্রাইভেট ইনস্টিটিউট থেকে লেন্স লাগাতে চান, ডক্টরবাবুরা আছেন, সেটাও করে দেবেন, এবং এটা এক্সপায়ারি হয় না উনি বললেন। এরপর ডক্টরবাবুর কাছে একটু জেনে নিচ্ছি যে এই চোখ সুস্থ রাখার জন্য কি কি করতে হবে, কি কি করা দরকার, কি কি কোনো এক্সারসাইজ আছে কিনা, কিংবা চোখ সুস্থ রাখার জন্য আরো কিছু টিপস শুনি আপনাদের জন্য দেবেন কিনা, একটু ডক্টরবাবু বলুন।
চোখ সুস্থ রাখার জন্য সব থেকে আগে যেটা আমাদের বুঝতে হবে যে আমাদের চোখে, যেটা আমি বললাম লেন্সের কিছু পাওয়ার আছে, চোখের মনির কিছু পাওয়ার আছে, এই পাওয়ারটা যত আমাদের নর্মাল পাওয়ারের থেকে আলাদা থাকে সেটাকে আমরা চলতি ভাষায় চশমার পাওয়ার বলি। এই পাওয়ারটা সবার চোখে কিছুটা কিছুটা আছে, যেটা কিছুটা কয়েকজনের চোখ নিতে পারে, কয়েকজনের চোখ সেটা নিতে পারে না। এই কারণে আমরা ঝাপসা দেখি। তো সব থেকে জরুরি দরকার যেটা, সেটা হলো পাওয়ারের যদি কোনো সমস্যা হয়, কোনো কিছু যদি ঝাপসা থাকে, তাহলে সেই পাওয়ারের চশমা অবশ্যই চোখে পড়ে চোখটাকে সুস্থ রাখার প্রথম স্টেপটা নিতে হবে। ঠিক আছে? তো ঠিক পাওয়ারটা চোখে গেলে চোখ খুব ভালো থাকে। এটা ধরে নিন এমন হচ্ছে, এটা আমাদের এই যে আমি বসে আছি চেয়ারটার মতো, আমাকে তো দাঁড়িয়ে থাকতে হচ্ছে না। তো আপনি যদি চশমা খুলে কখনো থাকেন এবং আপনার চোখে পাওয়ার আছে, আপনি কিন্তু দাঁড়িয়েই আছেন, আপনি কিন্তু বসে নন। যেই আপনি চশমাটা পরছেন, আপনি ধরে নিন একটা কেউ চেয়ার দিয়ে দিচ্ছে যেখানে আপনার চোখটা বসে একটু রেস্ট নিতে পারে। আচ্ছা, এরকম হচ্ছে ব্যাপারটা, যে প্রথম খেয়াল রাখাটা হচ্ছে পাওয়ারের দিক থেকে। আপনার যদি পাওয়ার থাকে চশমা পরেন। দ্বিতীয় জিনিসটা হচ্ছে, যখন আমরা বাইরে বেরোচ্ছি চোখের মধ্যে অনেক ধুলোই যাচ্ছে, আমরা অনেক সময় না বুঝতে পেরে হাত দিয়ে ফেলি চোখে বাইরে থাকার সময়। এটা কিন্তু করা ভালো না, কারণ শুধু চোখ নয়, আমাদের হাতেও বিভিন্ন জায়গায় যখন সেখানে আমরা টাচ করছি, আমাদের হাতে কিন্তু অনেক জীবাণু থাকছে। সেটা যদি আমরা বাইরে থাকাকালীন চোখের মধ্যে হাত লাগাই বা আঙুল লাগাই, তাতে কিন্তু চোখের মধ্যে সেই জীবাণুগুলো চলে গিয়ে আটকে যাচ্ছে। এখান থেকে অ্যালার্জি এবং ইনফেকশন দুটোই হতে পারে। তৃতীয় জিনিস হচ্ছে, যেটা আমরা এখন সবাইকে বলি এবং এটা খুব জরুরি জিনিস, কম আলোতে আমাদের কিন্তু মোবাইল দেখা উচিত না। মোবাইল তো তো আমি বলে দিলাম, কাছে দেখা উচিত না, কাছে নিয়ে এবং অনেকক্ষণ দেখলে একটা ব্রেক নেওয়া উচিত। এছাড়াও কম আলোর মধ্যে মোবাইলের স্ক্রিন, কম্পিউটারের স্ক্রিন, একদম ঘর অন্ধকার করে মোবাইল দেখা। আমরা যে সিনেমা দেখি, দেখবেন যে একটা সময়ের পর কিন্তু একটা ব্রেক দেয়। সেই ব্রেকে আমাদের গিয়ে একটু কিন্তু বাইরে ঘুরে নেওয়া ভালো, কারণ সারাক্ষণ ধরে অন্ধকারের মধ্যে একটা স্ক্রিনের দিকে তাকালে কিন্তু আবার সেই প্রবলেম হয় আই স্ট্রেনের এবং মাইগ্রেনের, এবং চোখে কিন্তু পাওয়ার এর থেকে চলে আসতে পারে। আরো কিছু কিছু প্রবলেম হয়, যেগুলোর জন্য আমরা কিন্তু বারণ করি যে অন্ধকারের মধ্যে কোনো স্ক্রিন না দেখে। ডক্টর কাছে জানলাম, আরেকটু ব্রেকের পরে আমরা ডক্টর সাথে আলোচনা করছি। আপনাদের জন্য একটা ছোট্ট ব্রেক। সঞ্জয় ট্রেডার্স, পানি ট্যাঙ্কি মোড়, শিলিগুড়ি। এখানে বিভিন্ন টাইপের ম্যাট্রেস, কার্পেট, ডোর ম্যাটস, পিলো ও ম্যাট্রেস কাস্টমাইজও করা হয়। সঞ্জয় ট্রেডার্স, পানি ট্যাঙ্কি মোড়, শিলিগুড়ি। আপনার মনের মতো ম্যাট্রেসটি বেছে নিতে আজই এখানে আসুন। সঞ্জয় ট্রেডার্স, পানি ট্যাঙ্কি মোড়, শিলিগুড়ি। আবার আমরা বিরতির পর ফিরে এলাম ডক্টর ঐশিক সরকারকে নিয়ে, চক্ষু রোগ বিশেষজ্ঞ এবং উনি একজন সার্জন। এরপরে ওনার কাছে একটু আপনাদের জন্য আরও কিছু প্রশ্ন জেনে নিচ্ছি। আচ্ছা ডক্টরবাবু, অপারেশন নিয়ে তো আমাদের অনেক কিছু আলোচনা হলো। এই যে বাচ্চারা হঠাৎ করে চোখ লাল হয়ে যাচ্ছে, বা বড়দের চোখ লাল হয়ে যাচ্ছে, চোখ ঘষছে, চোখ দিয়ে জল পড়ছে, বিভিন্ন ধুলো ধোঁয়া, বিভিন্ন বাজির ধোঁয়া, এগুলো কতটা এফেক্ট করে এবং তার জন্য কি কি প্রিকুয়েশন নেওয়া দরকার? এবং এই যে বাজি, তারা লাইট দেখাচ্ছে বা ফুলঝুরি, এই সামনে দেখার পরে চোখ বন্ধ করলে অন্যদিকে অন্ধকার লাগে, কিছুক্ষণ পরে আবার ঠিক হয়, এই জায়গাগুলোকে অ্যাভয়েড করা, বা এই যে এত এত লাইট লাগানো হচ্ছে, দেওয়ালি মানে তো লাইট লাগানো হবেই, বিভিন্ন পুজো মানে লাইট লাগানো হবে, সেখানে কিভাবে প্রিকুয়েশন নেওয়া যেতে পারে এবং কতটা পর্যন্ত লাইট দেখবে, বা বাজি বা এই ধুলো দেওয়ার ক্ষেত্রে কি কি প্রিকুয়েশন নিতে পারে? এটা দিয়ে শুরু করি তাহলে, যে এই ধরনের যে লাইট গুলো যেগুলো আমরা দিওয়ালিতে দেখছি, সেগুলো দূরে থেকে দেখলে তো কোনো অতটা অসুবিধা হওয়ার কথা না। যেই বাজিটা আমাদের চোখের সামনে ফাটছে, আমাদের চোখটার যে পর্দাটা আছে সেটা একটা ধরনের অ্যাডাপ্টেশন করে, যেটাকে বলে লাইট অ্যাডাপ্টেশন। অনেকটা আলো এলে ও সেন্সিটিভিটি কমিয়ে দেয়, মানে কতটা আলো চোখটা নিজে থেকেই নেয় না, একটা ধরুন ফ্যানের রেগুলেটরের মতো কমে গেল। কিন্তু
এক সেকেন্ডের জন্য একটা বাজির মধ্যে অনেক 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 আলো বেরোয়, যেটা আমরা ধরতে পারি না, আচ্ছা। কারণ ওটা এক সেকেন্ডে বেরোচ্ছে, এটা ক্যামেরার ফ্ল্যাশের মতো। এই জিনিসটা যখন হয় তখন আমাদের চোখটাও পেরে ওঠে না, বারবার এরকম ধরনের জিনিস দেখতে দেখতে কিন্তু চোখের পর্দাটারও অনেকটা টায়ার্ড হয়ে যায়। হ্যাঁ, তো এই ধরনের প্রবলেম হতে পারে, তাই আমরা বারণ করি যে একদম যখন বাজিটা ফাটছে তার দিকে যেন না তাকিয়ে থাকতে, বা কোনো ধরনের আলো যখন ফুলঝুরি বা কোনো রং মশাল যখন জ্বলছে ডাইরেক্ট আলোর দিকে যেন পুরো সারাক্ষণ চোখ বড় করে না দেখতে হয়। হ্যাঁ, কিছুটা দেখতে পারেন এমনি বাইরে থেকে সব জায়গাতে আলো জ্বলছে, সেটাতে অতটা অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু টানা এক মনে ওইটার দিকে তাকিয়ে থাকা ঠিক না। যেরকম আমরা বলি যে সূর্যগ্রহণ যেন খালি চোখে না দেখা হয়, এই একই কারণে আমরা বলি যে যেন কোনো বাজি যখন ফাটে তখন ডাইরেক্ট চোখের সামনে থেকে কিন্তু আমাদের দেখা উচিত না। আচ্ছা। আরো জিনিস, যে বাজি ফাটলে ছোট 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 পাউডারের মতো যে জিনিসগুলো সেগুলো একদম তীব্র গতিতে এদিক ওদিক ছেটে, এবং সেটা যদি আমাদের চোখে যায় সেটা কিন্তু অনেক প্রবলেম করতে পারে চোখের মনির উপরে, বা চোখের পাশে যে আমাদের কনজাংটিভা আছে পাশের মাংসটা সেখানেও পুড়ে যেতে পারে। এগুলো কিন্তু আমাদের প্রিকশন নেওয়া উচিত। তার মানে সেই সময় কি কোনো গ্লাস ইউজ করতে পারে, তাতে কোনো কিছু প্রিকশন হতে পারে, আপনি কি বলেন? হ্যাঁ, পুজোর জন্য আমি বলছি যে একটু দূর থেকে বাজি ফাটানো ভালো, বা বাজির থেকে একটু হলেও একটা ডিস্টেন্স মেনটেন করা ভালো। আর যদি বাজি ফাটান তাহলে চোখে তো একটা প্রিকশন নেওয়া উচিত, যেরকম কোনো ধরনের চশমা যদি বা কালো চশমা বা চোখের কোনো গার্ড পরা উচিত এগুলো করতে গেলে। আচ্ছা, এই যে মার্কেটে দেখি আমরা প্রচুর সানগ্লাস পাওয়া যায়, প্রচুর ফলস গ্লাস পাওয়া যায়, এগুলো পরলে কতটা ক্ষতি হতে পারে বা ক্ষতি নাও হতে পারে, আপনি কি বলেন? সানগ্লাস পরলে সেরকম ক্ষতি হওয়ার কথা নয়, হ্যাঁ, কিন্তু এই সানগ্লাস গুলোতে চোখের পাওয়ার দেওয়া থাকে না বলে সেগুলো পরলে আখেরে চোখের কোনো লাভ হয় না। আপনি যদি রেগুলারলি এই ধরনের জিনিসে আছেন, কোনো ধরনের ধরুন আপনাকে এরকম ফ্ল্যাশের মধ্যে এক্সপোজ হতে হচ্ছে, ধরুন আপনাকে অনেকটা আলোর মধ্যে বাইরে বেরোতে হচ্ছে, আমরা বলি যে চেঞ্জার চশমা সেটা করে নিতে পারেন, যেখানে অনেকটা আলোতে চোখের চশমাটার কাঁচটা আস্তে আস্তে ট্রান্সপারেন্ট থেকে হালকা কালোর দিকে চলে যায়। বা যদি সানগ্লাসই করে নেন তাহলে যেন চোখের যে পাওয়ারটা সেটা টেস্ট করে সেই কাঁচে যেন সেই পাওয়ারটা থাকে। আচ্ছা ডক্টর, আমি সাংবাদিকতার সাথে সাথে আরেকটা প্রফেশন আছে, আমি মডেলিং শেখাই। তো আমি দেখেছি অনেক মডেলকে তারা নিজেরা লেন্স কিনে লাগাচ্ছে, এবং অনেকের তার জন্য অনেক ক্ষতিও হয়েছে, চোখ লাল হয়ে গেছে ওই লেন্সটা। এটার ব্যাপারে আপনি কি বলবেন ওই সকল মডেলদের জন্য, যে বাইরের এই লেন্সগুলো ইউজ করা, বিভিন্ন কালারিং লেন্স ইউজ করছে, কি বলবেন? না, আমি বলবো এই কথাটা যে কন্ট্যাক্ট লেন্স তো এটা প্রুভেন যে এটা খুব সেফ একটা জিনিস যদি ঠিক করে ব্যবহার করা হয়। এক তো আমরা প্রথমেই বলি যে কন্ট্যাক্ট লেন্স কখনো যেন নর্মাল জল, কলের জলে না ধোয়া হয়, সেখান থেকে সাংঘাতিক ইনফেকশন হতে পারে, যেটার থেকে চোখ কিন্তু পুরোপুরি চলে যেতে পারে। আচ্ছা, এগুলো খুব ডেঞ্জারাস, এবং তার জন্য কন্ট্যাক্ট লেন্স ক্লিনিং ফ্লুইড থাকে স্পেসিফিক, সেগুলোই যেন ব্যবহার করা হয়। দ্বিতীয় কথা হলো যে কন্ট্যাক্ট লেন্স বেশিক্ষণের জন্য যেন চোখে না পড়ে থাকা কিন্তু বেশিক্ষণের জন্য ভালো না। তো সেটা হচ্ছে কারণ আমাদের যে চোখের যে মনিটা সেটা অক্সিজেনটা হাওয়ার থেকেই পায়। আচ্ছা, ওর জন্য আপনি যদি ওটাকে কন্ট্যাক্ট লেন্স দিয়ে ঢেকে রাখেন, হাওয়াটা আসতে একটু সময় লাগে বলে চোখটার মনিটা কিন্তু অতটা অক্সিজেন ওই সময়ের জন্য পাচ্ছে না। আচ্ছা, তখন চেষ্টা করা উচিত যে ওই কন্ট্যাক্ট লেন্সটা পরলে সেটা আবার চেঞ্জ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে চোখ ধুয়ে আবার পরা। আচ্ছা, আরেকটা ব্যাপার হলো যে এই যে আমাদের ড্রাইনেস হচ্ছে, ড্রাই আইস, এই প্রবলেমটার জন্য কন্ট্যাক্ট লেন্স পরাটা একটু কমপ্লিকেট হয়ে যায়। যদি আপনার কন্ট্যাক্ট লেন্স পরে কোনো অসুবিধা হয়, আমি মনে করি একজন কাউকে দেখিয়ে নিয়ে চেক করে নেওয়া উচিত যে ড্রাইনেস কতটা আছে চোখে। সেই অনুযায়ী যদি কন্ট্যাক্ট লেন্স পরা যায় বা পড়তে পড়তে কোনো ড্রপ ব্যবহার করতে হয়, সেটা কিন্তু একবার দেখিয়ে জেনে নেওয়া উচিত কন্ট্যাক্ট লেন্স পরার আগে। তার কন্ট্যাক্ট লেন্স সম্পর্কে আপনারা শুনলেন ডাক্তারবাবুর কাছে। এরপরে আরেকটা জিনিস আমি জেনে নিচ্ছি, বিভিন্ন কসমেটিক্স ইউজ করছে, এই কসমেটিক্সের ক্ষেত্রে সেটা চোখে কতটা এফেক্ট করতে পারে, এবং যদি আপনারা ইউজ করেন কিভাবে ইউজ করবেন, একটু ডাক্তারবাবুর কাছে জেনে নিন। ডাক্তারবাবু একটু বলুন। বেশ কয়েকটা কসমেটিক আমাদের চোখের কাছে আর কি লাগানো হয়, যেরকম আইশ্যাডো,
কাজল, আইলাইনার। আমি যতটুকু বুঝি যে আইলাইনারটা সব থেকে প্রবলেম এখানে করে, কারণ আমাদের চোখের যে পাতাগুলো আছে না, সেগুলোর একদম মাঝের কোণে দুটো ছোট ফুটো আমরা দেখেছি অনেক সময়তে, এদেরকে বলে নেত্রনালী। ওই নেত্রনালীটা যদি আপনি ঢেকে আপনার মেকআপটা করেন তাহলে সেটা সমস্যা হতে পারে। এবং যে চোখের যে আমাদের পাতাগুলো আছে সেগুলোর পেছনে কিছু কিছু লোমকূপ আছে যেগুলো আমাদের চোখের জলটা কিন্তু তৈরি করতে সাহায্য করে। আচ্ছা, সেই ধরনের যে ছোট ছোট জায়গাগুলো সেগুলোও যদি মেকআপ দিয়ে ঢেকে যায় তখন আমাদের সমস্যা হয়, কিছু চোখের পাতাতে ড্রাইনেসও আসতে পারে, যেটাকে আমরা বলি এমজিডি বা মেবোমিয়ান গ্ল্যান্ড ডিসফাংশন। এই গ্ল্যান্ডগুলো যদি ব্লক হয়ে যায় তখন সেখান থেকে চোখে ফুলে যেতে পারে, চোখ লাল হয়ে যেতে পারে এবং কোনো জায়গাতে ইনফেকশনও হতে পারে। এরকম ধরনের প্রবলেম যাতে না হয় আমরা বলি যে যদি কখনো মেকআপ করা হয় সেটা যত তাড়াতাড়ি সম্ভব, যতটা কাজ করার সময় যতটুকু পড়ার দরকার আছে মেকআপটা যেন পরে তারপরেই যেন পরিষ্কার করে দেওয়া হয়, একদম কমপ্লিটলি যেন পরিষ্কার করে দেওয়া হয়, যেন রেখে কেউ ঘুমোতে না চলে যায়, বা যেন চোখের মধ্যে মেকআপ আছে সেই অবস্থাতে যেন কেউ অনেকক্ষণ ধরে যেন না থাকে। এটাও আমরা বলি। আপনারা শুনলেন তাহলে মেকআপ এবং কসমেটিক্স লাগানোর ক্ষেত্রে। আরেকটা ব্যাপার আমরা দেখি, মাথায় খুশকি হলে চোখে বিভিন্ন টাইপের অ্যালার্জি হয়। তো ডক্টরবাবু এটা নিয়ে বলুন, এবং তারা কি করবে, কখন কন্ট্যাক্ট করবে? হ্যাঁ, মাথায় যে খুশকিটা হয় সেই খুশকিটা একটা ধরনের ব্যাকটেরিয়াম থেকে হয়, যেটাকে বলে প্রোপাইনোব্যাক্টার অ্যাকনি। এই আমি একটু ভুল বললাম, সরি, এটা ব্যাকটেরিয়াম নয়। হ্যাঁ, আমি ইয়ে করে দেবো। মাথায় যে আমাদের এই ধরনের খুশকিটা হয়, এই অর্গানিজমটা প্রোপাইনোব্যাকটেরিয়াম অ্যাকনি বলে একটা অর্গানিজম বা একটা জীবাণু আমাদের কিন্তু আছে ওই মাথার যে খুশকির ফ্লেকগুলোর মধ্যে, এবং সেটা অনেক সময়তে যখন বেশি খুশকি হয়ে যায় ওটা পড়ে পড়ে আমাদের চামড়ার উপরে বা চোখের পাতার উপরেও পড়ে, সেখান থেকে চোখে সিভিয়ার অ্যালার্জি আসতে পারে এবং এই ধরনের ইনফেকশন হতে পারে চোখের পাতার মধ্যে, যেটার জন্য চোখের পাতা ফুলে যাচ্ছে বা লাল হয়ে যাচ্ছে। এই ধরনের চিকিৎসার জন্য কিন্তু প্রবলেমের চিকিৎসার জন্য কিন্তু আমাদেরকে আগে খুশকিটাকে ঠিক করতে হবে, কারণ ইনফেকশনটা ঠিক হলে সেটা আবারও পড়বে এবং চোখে আবারও হবে। তো সব থেকে আগে আমাদের খুশকিটাও ট্রিট করতে হবে, তার সাথে আমাদেরকে অন্য ওষুধ দিয়ে চোখের ইনফেকশনটাও ট্রিট করতে হবে। ডক্টর শুনলেন। আর সবার শেষে একটা ছোট্ট প্রশ্ন, ডক্টর, ওই যে অ্যালার্জি হচ্ছে, হাঁচি হচ্ছে, কাশি হচ্ছে, নাকে এত পলিপ হয়েছে, সেখানেও তো দেখছি চোখ দিয়ে জল পড়ছে, চোখ ফুলে যাচ্ছে, এটার সাথে চোখের সম্পর্কটা কোথায়? আমাদের নাকের যে নার্ভটা আছে, সেই যে নাকে কিছু হলে যখন হাঁচলেন অনেক সময় দেখবেন যে চোখের থেকে জল বেরোচ্ছে, এই নার্ভগুলো কিন্তু কানেক্টেড, যেটাকে আমরা বলি ট্রাইজেমিনাল নার্ভ। তো এই ট্রাইজেমিনাল নার্ভের থেকে যে সেন্সেশন গুলো যায় বা যে ধরনের ইরিটেশন গুলো আসে নাকের থেকে, সেগুলো চোখেও একটা এফেক্ট করে। তাই জন্য যখন নাকে কোনো সর্দি হয় চোখ দিয়েও অনেক সময় জল পড়ে, বা নাকে কিছু কারুর ধাক্কা লাগলে বা কোনো পলিপ হলে তখন চোখ দিয়েও জল পড়তে পারে। এটা কমপ্লিটলি নর্মাল। আর সবার শেষে খুব একটা মজার প্রশ্ন এবং খুব সত্যি জিনিস। আচ্ছা ডক্টর, ওই দুঃখ পেলে চোখের ভেতর দিয়ে জল পড়ে, হাসলে আনন্দে এদিক দিয়ে জল পড়ে বাইরে দিয়ে, এটা কতটা সত্যি এবং কিভাবে হয় একটু সবার শেষে একটু আবার দর্শকদেরকে এটা বলুন। আমি যতটুকু দেখেছি আমি এরকম আলাদা অবস্থা তো দেখিনি। আচ্ছা, আজকে আমরা ডাক্তারবাবুকে পেয়েছিলাম, ডক্টর ঐশিক সরকারকে। আপনাদের জন্য অনেক কথা শুনলাম এবং ডক্টরবাবুর কাছে আমরা কৃতজ্ঞ। উনি আমাদের পডকাস্টে বসেছিলেন, আপনাদের জন্য অনেক আলোচনা হলো। আবার আমাদের সুযোগ হলে আবার ডাক্তারবাবুকে নিয়ে আসবো। আবার আমরা অন্য দিন আবার কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারাও যে এতক্ষণ ধরে এটা শুনলেন, দেখলেন, সেই জন্য আপনাদেরকেও নমস্কার।